ওকে, আমি বলছিলাম গত ক্লাসে যা করছি আজকে আরেকবার করি। index.html লাগবে। style.css, ইমেজেস নামে একটা ফোল্ডার, css নামে ফোল্ডার, js নামে ফোল্ডার, আর কি fonts নামে ফোল্ডার। css এর ভিতরে দুটো ফাইল লাগবে, কন্ট্রোল শিফট এন। হ্যাঁ, আচ্ছা, এখানে দুইটা ফাইল লাগবে, একটা হচ্ছে নর্মালাইজ, normalize.css, কপি করতে হবে, একটা ফাইল বানাইতে হবে সাপোজ normalize.css নামে। এবার এখানে পেস্ট করে সেভ করতে হবে। তারপর কি করতে হবে, ফন্ট অসামটা ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করতে হবে। আচ্ছা, ফন্ট অসামের ভিতরে কি কি লাগবে, দুটোকে এখানে পেস্ট করেন, তাহলে সিএসএস এর ভিতরে ওগুলো ঢুকে যাবে, আর ফন্টস ফোল্ডারের ভিতরে ফন্টসগুলো চলে আসবে। আর কি লাগবে, জেএস ফোল্ডারের ভিতরে আমাদের মডার্নাইজারটা লাগবে। তারপর প্রোডাকশন, টগল করতে হবে, টগল করতে হবে, টগল করতে হবে। এরপর জেনারেট, কিছু কোড পাবেন, কপি করতে হবে। এখানে একটা ফাইল তৈরি করতে হবে, সাপোজ modernizer.js, পেস্ট করলাম, শেষ। এরপর কি, এবার আর কিছু না, জাস্ট index.html ওপেন করে এখানে প্রয়োজনীয় কোডগুলো লিখতে হবে। যেমন এখানে লিখলাম সাপোজ ফটো টাইম, css, css ফোল্ডারের ভিতরে ফন্ট অসাম ডট মিন ডট সিএসএস, আবার সিএসএস ফোল্ডারের ভিতরে নর্মালাইজ ডট সিএসএস, মনে থাকবে। আচ্ছা, তারপর স্ক্রিপ্ট এসআরসি, জেএস ফোল্ডারের ভিতরে মডার্নাইজার ডট জেএস, বুঝতেছি। আচ্ছা, তারপর এখানে কিছু কোড অ্যাড করতে হবে, যেমন মেটা নেম ইকুয়াল, সরি মেটা, হ্যাঁ মেটা নেম ইকুয়াল ভিউপোর্ট কন্টেন্ট ইকুয়াল উইথ ইকুয়াল ডিভাইস উইথ, আর ইনিশিয়াল স্কেল 1, সরি 1। তারপর মেটা নেম ইকুয়াল ডেসক্রিপশন, সামথিং, এই ওয়েবসাইট সম্পর্কে কিছু কন্টেন্ট লিখতে হবে। এরপরে তো মেটা http equif কি লিখতে হবে, x-ua compatible, রাইট। তারপর ei, ia, রাইট।
কমা ক্রোম ইকুয়াল 1 লিখতে পারেন, ক্রোম ইকুয়াল 1 নাকি ক্রোম ইকুয়াল 1 না ক্রোম 1 মনে থাকবে? এই ক্রোম না চরম কোনটা? অনেকে বলতেছেন ভাই গুগল চরম ইউজ করেন। আচ্ছা, মানে সিএইচ তো এই জন্য আর কি। আচ্ছা, এরপর কি করবো আমরা? কমেন্টিং করে দেব স্টাইল শিটস। তারপর এখানে বলতে পারেন জেএস স্ক্রিপ্টস, এখানে লিখতে পারেন মেটা ডাটা। মেটা ডাটা বলতে মেটা ট্যাগ বোঝায় আর কি, সেটা যে মেটা ট্যাগই হোক। সরি সরি, তাহলে উপরে লিখতে হবে, ঠিক আছে। ওকে, তো আমরা এগুলা কেটে দিব এখন, কারণ আমি আজকে শুধুমাত্র এগুলো দেখালাম রিমেম্বার হিসেবে, মানে রিমাইন্ডার হিসেবে যে আমি গত ক্লাসে কি করছিলাম। এটা যেগুলো যেগুলো লাগবে ওগুলো নিয়ে আসি, কপি, আচ্ছা এটাও নিয়ে আসি। আমরা মূলত এতটুকু করছিলাম, এতটুকু। এবার নিচেরটুকু করবো আস্তে আস্তে। আচ্ছা, স্টাইল ডট সিএসএস আর ইন্ডেক্স ডট এইচটিএমএল ওপেন করেন। করার পরে ইমেজেসের ভিতরে একটা ডিজাইন আমরা বানাইছিলাম, জেপিজি বানাই নাই, মানে জেপিজিতে সেভ করছিলাম, ওইটাকে ব্রাউজারে নিয়ে আসা আছে। ওকে, আচ্ছা নিচের সেকশনটার নাম কি দিয়েছিলাম? গেট স্টার্টেড। এর ভিতরে তো কন্টেইনার হবে নাকি? কন্টেইনারের ভিতরে কয়টা সেকশন হবে? দুইটা, একটা হচ্ছে এটার জন্য আর একটা কি ইমেজ। আমরা এটাকে নর্মাল ইমেজ হিসেবেও নিয়ে করতে পারবো, ব্যাকগ্রাউন্ড হিসেবেও করতে পারবো, ঠিক আছে। তো আমরা প্রথমে নর্মাল ইমেজ হিসেবে করে দেখি যে কিভাবে করতে হয়। দুইটা সেকশন নেই, একটা হচ্ছে সাপোজ টেক্সট এরিয়া নামে একটা ক্লাস নেই, টেক্সট এরিয়া। এবার এর ভিতরে আমি কিছু কন্টেন্ট দিই, প্রথমত H2, না H2 করে একবার ইউজ করছি, H3। এটা এটা কিন্তু এটা চেয়ে ছোট। আচ্ছা, কি লেখা আছে মানে না লিখে আমরা কপি করার ট্রাই করি। পেস্ট করে দিলাম, তারপর কিছু লেখা। চলে আসছে। আচ্ছা, এবার টেক্সট এরিয়ার পরে ডান পাশে লিখতে পারেন ইমেজ এরিয়া, ঠিক আছে। ইমেজ এরিয়ার মধ্যে ইমেজ নেম, হ্যান্ড ডট পিএনজি। আচ্ছা, অল্টারনেটিভ টেক্সট অবশ্যই লাগবে, এটাও স্ট্যান্ডার্ড ডিজাইনের একটা প্রমাণ। অল্টারনেটিভ টেক্সটে কিছু না কিছু লিখে রাখবেন।
আচ্ছা তারপর একটা রিলোড দেন, দেখেন আসছে কিনা। আসছে, আসছে তো, ওকে। এখন আমাদের গত ক্লাসে একটা ভুল হয়েছিল, যেটা আজকে ঠিক করবো আমরা। সেটা হচ্ছে এখানে একটু খেয়াল করেন, ফন্টের নামটা কি? মিডিয়াম। আর আমরা কি ডাউনলোড করছিলাম? বোল্ড। এই ফন্টের নাম কি দেখেন? আচ্ছা সরি, দেখেন গোথাম রাউন্ডেড বুক, আর মাঝখানে একটা লেখা একটু বোল্ড আছে, ওটা কি? বোল্ড। আমরা বুকটা ডাউনলোড করছিলাম, করছিলাম, কিন্তু কি ইউজ করি নাই। এই যে গথম রাউন্ডেড বুক, কিন্তু ইউজ করি নাই, কিন্তু এটা ওটা বাদ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আমরা এটাকে আরেকবার কনভার্ট করি আজকে। জিটিএফ টু WFF, এটাকে ইয়েস করে নিতে হবে, এখান থেকে ফোনটা চুজ করতে হবে, কনভার্টে ক্লিক করেন একটা। এবার কি করব? আচ্ছা সরি, নতুন একটা সফটওয়্যার ইনস্টল করছি, এটা ঝামেলা করতেছে। সফটওয়্যারটা আনইনস্টল করে দিই, এবার কনভার্ট করার ট্রাই করি। যে কনভার্ট হয়ে গেছে, ওপেন করব। ওপেন করে ভিতরে যে ফাইলটা আছে, ফাইলটা ইউজ করবো এখন। ফন্টস ফোল্ডারে রাখতে হবে অবশ্যই, এটাকে রাখেন, এখানে রেখে নামটা এডিট করে দেন, প্রথম রাউন্ডেড বুক। আচ্ছা নামটা রাখলাম, দুইটা রাখছি, একটা সামথিং ডট WFF, আগেরটা বোঝানোর জন্য সামথিং নাম দিয়েছিলাম, এটা হচ্ছে প্রথম রাউন্ডেড বুক। সিএসএস এ গিয়ে ওই ফন্টটাকেও কি রেজিস্টার করে ফেলেন, প্রথম রাউন্ডেড বুক, এই নাম দিলাম নামটা, আর এখানে ফাইলের নামটা দিয়ে দিলাম, মানে এটাও কি রেজিস্টার হয়ে গেছে এখন, বুঝতে পারছি? আচ্ছা তারপর নিচে আমরা কিছু সিএসএস করছিলাম, H5, ঠিক আছে? H5 এর মধ্যে যদি আমি এই ফন্টটা ইউজ করি, কি এবার বোধহয় নর্মাল হয়ে গেছে নাকি? হ্যাঁ এবার মনে হচ্ছে মিলছে। দেখেন তো মিলছে কিনা। মিলছে, একটু ছোট করতে হবে, সামান্য ছোট করতে হবে, 14 করে দেন। এবার মোটামুটি মিলছে, জাস্ট ওই লেটার স্পেসিং দিতে হবে সামান্য, লেটার স্পেসিং 3 পিক্সেল করে দেন। একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, 2 পিক্সেল করেন, মোটামুটি ঠিক আছে। আচ্ছা এবার নিচে চলে আসি, ভালো কথা, আমরা বডি আর পি এর মধ্যে কি ফন্ট ইউজ করছিলাম? সামথিং, ওটা না দিয়ে প্রথম রাউন্ডেড বুক দিয়ে দিই, এটা হচ্ছে নর্মাল ফন্ট, আর বোল্ডটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক কিছু জায়গায়, এই যে নর্মাল হয়ে গেছে। আচ্ছা এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করা, ভালো করে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আলাদা, দেখা যাচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে সাদা, তার মানে এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু আলাদা।
ঠিক আছে? ওকে, সেকশনের নাম কি? গেটিং স্টার্টেড। দেখেন 2.2। আচ্ছা, গেটিং স্টার্টেডই লেখেন। আমরা আপাতত আজকে ফর্মালিটিসটা একটু কম পালন করি, কারণ অনেক টাইম চলে যাবে। গেটিং স্টার্টেড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন একটা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, কালার। এরপর একটু খেয়াল করেন, লেখার উপরে আর হচ্ছে নিচে অনেকখানি গ্যাপ দেখতে পাচ্ছি। লেখার উপরে আর কি নিচে অনেকখানি গ্যাপ। তো আমরা যদি এখানে প্যাডিংটা এখন ক্রিয়েট করি, সেক্ষেত্রে এটা যদি নর্মাল ইমেজ থাকে, ওইটারও নিচে কি প্যাডিং চলে আসবে, সমস্যা না? আমরা তো চাইতেছি না যে ইমেজের নিচে কোনো প্যাডিং থাকুক, আমরা চাচ্ছি ইমেজটাই নিচ পর্যন্ত যাক। তো সেক্ষেত্রে এটার প্যাডিং না দিয়ে শুধুমাত্র টেক্সট এরিয়ার প্যাডিং দিব। ডট গেটিং স্টার্টেডের ভিতরে টেক্সট এরিয়া, এইটার প্যাডিং দেন উপরে নিচে। উপরে দেন সাপোজ উপরে নিচে দুই দিকে 50 পিক্সেল করে দেন, ডানে বামে 0 করে দেন। আর কন্টেইনার কাজ করতেছে না? করতেছে। আমরা কন্টেইনারটা স্টাইল করি নাই। আচ্ছা, কন্টেইনারটা স্টাইল করে ফেলেন। কন্টেইনার উইথ 80% করে দেন, আর মার্জিন কি 0 অটো। আর অবশ্যই একটা ম্যাক্স উইথ দিয়ে নেবেন, মনে থাকবে। ম্যাক্স উইথ দিবেন কত? 960 পিক্সেল। আসছে। এবার পাশাপাশি আনবেন কিভাবে? একটা কাজ করেন, টেক্সট এরিয়াতে একটা ক্লাস অ্যাড করেন, কল 1 2। মানে কি কোনো কনফিউশন আছে কি? এইটা দিয়ে শুধুমাত্র আমরা ওইটার ভিতরে ফন্ট, তারপরে আপনার প্যাডিং ট্যাডিং এগুলো কাজ করবো। আর কল 1/2 দিয়ে শুধু কলাম বানাবো পাশাপাশি আমরা। এই কাজটা আমরা শুধু টেক্সট এরিয়া দিয়েও করতে পারতাম, ঠিক আছে? এক এক কাজ এক একটা ক্লাস দিয়ে করাটা ভালো। আপনি ওই পাশাপাশি আনার কাজটাও করতেছেন টেক্সট এরিয়া দিয়ে, আবার ইয়েও করতেছেন, কি বলে এটাকে, মানে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি সবই করতেছেন টেক্সট এরিয়া দিয়ে। জিনিসটা একটু অকওয়ার্ড। আপনারা যদি টেক্সট এরিয়া দিয়ে সব করেন সমস্যা নাই, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে স্ট্যান্ডার্ড করতে একটা জিনিস। কলামের কাজটা আর একটা ক্লাস দিয়ে করবেন, যাতে আমরা এই ক্লাসটা কেটে দেওয়ার সাথে সাথে কি আবার নিচে নিচে চলে আসে। বুঝতে পারছি? যাতে সব কিছু চেঞ্জ না হয়, শুধু পাশাপাশি না থাকে। আবার আমি যেখানে এই ক্লাসটা ইউজ করব সেখানেই পাশাপাশি চলে আসবে, আমাকে বারবার স্টাইল যাতে করতে না হয়। এখন বুঝতে পারছি তো কেন এটা করছি। বারবারই যাতে আমাকে পাশাপাশি আনার জন্য ফ্লোট লেফট করতে না হয়, এই ক্লাসটা ইউজ করলেই অটোমেটিক পাশাপাশি চলে আসবে। এখানেও কল 1 2 দিব, দুইটাই অর্ধেক অর্ধেক করার জন্য আর কি, 2 ভাগের 1 ভাগ। আচ্ছা, তাহলে লিখেন এখানে ডট কল 1 2 উইথ 50%। কত? ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন, মনে থাকবে? আচ্ছা আচ্ছা, যখনই আপনি কলাম ইউজ করবেন অবশ্যই একটা রো এর মধ্যে রাখেন। রো এর মধ্যে রাখার কারণ হচ্ছে আমরা ওভারফ্লো হিডেন করতে হয় পুরো এরিয়াটাকে। তো কন্টেইনারকে ওভারফ্লো হিডেন দিলে সমস্যা আছে, এই জন্যই কি রো নামে একটা ক্লাস নিয়ে নিলাম, মনে থাকবে? ওকে, এখন যদি আমি ফ্লোটলে মানে এরকম করি, দেখেন পাশাপাশি আসার কথা, আসছে পাশাপাশি। একটু এদিকে তাকান, এটা কি ব্যাকগ্রাউন্ড নাই, সাদা হয়ে গেছে। আরে আবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে বুঝতে পারবেন, হয়তো এখন বুঝতে পারতেছে না। কি একটা কালার দিলাম, কালারটা আসছে, কেন আসে নাই? এই যে ফ্লোট লেফট করার কারণে।
কিসের কারণে? ফ্লোট লেফট করলে ওইটা যে সেকশনে থাকে সেকশনের ব্যাকগ্রাউন্ডটা কি নাই হয়ে যায়, মনে থাকবে? এই জন্য কী করতে হবে, যেখানে ব্যাকগ্রাউন্ডটা দিবেন ওখানে প্লাস ওভারফ্লো হিডেনটাও দিয়ে দিতে হবে, তাইলে কি ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে। এটা আগেও দেখছি আমরা কলম করার সময় আগের ডিজাইনে। এই যে দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা যায় না কেন, ওভারফ্লো হিডেন করছে। কোনো কিছুকে ফ্লোট লেফট দিলেই বুঝবেন এর বাইরের যে সেকশনটা এটার ব্যাকগ্রাউন্ড নাই হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা নাই হয় না, ব্যাকগ্রাউন্ডের হাইটটা 0 হয়ে যায়। বুঝতে পারছি? যাতে ওইটা বড় থেকে ছোট হয়ে না যায় এই জন্য কি ওভারফ্লো হিডেন দিয়ে রাখবো যাতে কমতে না পারে। নিজেরা ট্রাই করলে আরো বেশি বুঝতে পারবেন। আমি যতই বলি না কেন কনফিউশন থাকবেই, এটা কেন কেন হচ্ছে। নিজেরা ট্রাই করেন তাহলে মনে হবে যে খুব ইজি। ওকে, পাশাপাশি আনছি। এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার আগ পর্যন্ত খারাপ লাগতেছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন এই যে হাতটা আছে, হাতটা কেটে গেছে না, এটা কাজ করে না। এখন যে হাতটা আছে এটা কিসের মধ্যে আছে? গেটিং স্টার্টেড এর ভিতরে ইমেজ এরিয়া, তার ভিতরে এমজি, তার ভিতরে কি এটা উইথটা 100% করে দেন। কি করে দেন? উইথটা 100% করে দেন, তাহলে সে কি ওই জায়গাটুকুতে ফিট হয়ে যাবে, অটোমেটিক কি হয়ে যাবে, ফিট হয়ে যাবে। বুঝতে পারছি তো? অটোমেটিক ফিট হয়ে যাবে। এবার কাটবো কেমনে, মানে এখানে কতটুকু আছে, মোবাইল পর্যন্ত কাটছে, তো সেই ক্ষেত্রে আমরা হাইট দিব একটা, গেটিং স্টার্টেডের কি দিব, একটা হাইট দিব, মনে থাকবে? একটা হাইট দেন, সাপোজ হাইট দিলাম আমি 500 পিক্সেল। কেটে গেছে? কাটে নাই? কাটার কথা। আচ্ছা একটু দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট, ও হাইট 500 পিক্সেল মানে অনেক বড়, ঠিক আছে কমাই। চলে কত, 260 কাটছে তো নাকি? একটা হাইট দিয়ে দেন, কত, 260। তো এই ক্ষেত্রে আপনি হাইট দেওয়ার দরকার নাই, দিবেন হচ্ছে মিনিমাম হাইট, সরি ম্যাক্স হাইট। কি দিবেন? ম্যাক্স হাইট কত? 260 পিক্সেল। ম্যাক্সিমাম হাইট মানে এর চাইতে আর বাড়বে না। হাইট মানে কি সবসময় এই হাইটই থাকবে, আর ম্যাক্স হাইট মানে কি এর চাইতে আর বাড়বে না, কিন্তু কমতে পারে, ঠিক আছে? এর চাইতে কমতে পারে কিন্তু কি বাড়বে না। রিলোড দেন, হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে মনে হয় প্যাডিং দিয়েছিলাম উপরে নিচে, এই জন্য এখানে আছে। এখন এটাকে স্টাইল করেন। ও নিচে একটা বাটনও ছিল, এখানে দেন এ ডট বিটিএন। আমরা উপরে একটা বাটন বানিয়েছিলাম মনে আছে বিটিএন নামে, এটাকে আর নতুন করে স্টাইল করতে হবে না, এই ক্লাসটা দিয়ে দেওয়াতে কি হবে, অটোমেটিক পেয়ে যাবে। কি লেখা থাকবে? গেট স্টার্টেড। ওকে, গেট স্টার্টেড। দেখছেন অটোমেটিক পেয়ে গেছে। এবার একটা জিনিস খেয়াল করেন, বেশি গোল হয়ে গেছে আমাদেরটা, তাই না? একটু বেশি গোল হয়ে গেছে। বিটিএনটাতে 4 পিক্সেল দাও, এটাকে আপাতত 2 পিক্সেল দেন। এবার মোটামুটি ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, যত ধরনের বাটন, যত ধরনের কিছু থাকবে একটা ওয়েবসাইটে সবকিছুকে হোভার ইফেক্ট দিতে হবে। যেটাতে ক্লিক করা যাবে ওটাতে কি হোভার ইফেক্ট দিতে হবে, যেটাতে ক্লিক করা যাবে না, ক্লিক করার দরকার নাই, ওগুলো তো হোভার ইফেক্ট দিয়েও লাভ নাই। যেমন আপনি চাইতেছেন এই লেখাতে হোভার করলে কিছু একটা হবে, দরকার নেই তো। এখানে ক্লিক করলে কিছু একটা হবে, এখানে ক্লিক করলে কিছু একটা হবে, এখানে ক্লিক করলে কিছু একটা, আবার এগুলোতে ক্লিক করলেও কি কিছু হবে। সেই কারণে যেগুলোতে ক্লিক করলে কিছু হবে ওগুলো তো অবশ্যই হোভার ইফেক্ট দিবেন, মনে থাকবে? আচ্ছা, এই ওয়েবসাইটের একদম মেইন কালারটা কি দেখেন, বুঝেন কিনা? সবুজ। ম্যাক্সিমাম জায়গাতে সবুজই ইউজ করছে, এই যে সবুজ, এই সেকশনও সবুজ, এটাও সবুজ, এটাও সবুজ, এটাও সবুজ। তার মানে মেইন কালারটা কি সবুজ। এটা বুঝতে তো এতক্ষণ লাগার কথা না, দেখেই বোঝা যায় একদম সবচেয়ে বেশি কালার ইউজ করছে সবুজ। আমরা সবুজ কালারটা নিব, নিয়ে যেসব জায়গায় সাদা আছে হোভার ইফেক্টটা সবুজ দিয়ে দিব, যেমন এগুলা
সবুজ দিয়ে আবার চেক করব আসলেই সুন্দর লাগতেছে কিনা। কিরকম দেখেন, এই যে মেনু বানাইছিলাম, মেনুতে বলেন মেনু এরিয়া ULLI এ, যখন এতে হোভার করা হবে এটা কালার হয়ে যাবে সবুজ। দেখেন সুন্দর লাগে কিনা, লাগে? হ্যাঁ সুন্দর লাগতেছে, সুন্দর লাগে, খারাপ লাগে না। হ্যাঁ বর্ডারও দিতে পারেন, ওটাও চলে। আপনি চাইলে বর্ডার দিতে পারেন। বর্ডার দেওয়ার ক্ষেত্রে নড়াচড়া করবে, এই কারণে কি আগে থেকেই উপরে বর্ডার দিয়ে রাখবেন একটা, বর্ডার বটম বা টপ যে কোনো একটা দিতেই পারেন আপনি। বর্ডার বটমই দিই, নিচে একটা দাগ থাকবে আর কি, বর্ডার বটম 2 পিক্সেল সলিড সাদা। দেখেন সবগুলোর নিচে বর্ডার আসে কিনা, আসছে? আচ্ছা আচ্ছা 1 পিক্সেল দেন। না না নর্মাল অবস্থায় বর্ডার দিব না, নর্মাল অবস্থা এখানে যা আছে তাই তাই রাখবো, এক্সট্রা কিছু অ্যাড করে তো লাভ নাই। এখানে আছে সাদা, আপনি দিয়ে দিলেন লাল, হ্যাঁ লাল সুন্দর লাগে এই জন্য লাল দিছি, লাভ নাই, এখানে যা আছে তাই রাখতে হবে। এই যে এবার মোটামুটি ঠিক আছে, একটু গ্যাপ করতে হবে তাই না? আচ্ছা তাহলে যেটা করবেন প্যাডিং দেন, একটু প্যাডিং। আর প্যাডিং মার্জিন তখনই এতে কাজ করে যখন কি ডিসপ্লে কিছু একটা দেওয়া থাকে, তো ডিসপ্লে ইনলাইন ব্লক করেন, করে একটু প্যাডিং দেন, সাপোজ 10 পিক্সেল উপরে নিচে ডানে বামে 0। কি বেশি হয়ে গেছে? আচ্ছা 5 পিক্সেল করেন। আচ্ছা শুধুমাত্র নিচে প্যাডিং দিলেও চলে, প্যাডিং বটম। এবার একটু বাড়ায় দিই, 10 পিক্সেল করে দিই। ও সরি, বেশি দূরে থাকলেই ভালো। এখন যেটা করবেন শুধু মানে এটা শুধুমাত্র কোথায়, এই কালারটা শুধুমাত্র কোথায় শো করবে? হোভারে। তো এখানে কি দিয়ে রাখবেন? ট্রান্সপারেন্ট দিয়ে রাখবেন। হোভারেও সেম লাইনটা লিখেন, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, শুধু কালারটা দিয়ে দেন। ঠিক আছে, এবার এটাকে একটু স্লো করার দরকার না? একটু স্লো করলে সুন্দর লাগবে। সো মেইন জায়গায় কি দিয়ে রাখবেন? ট্রানজিশন। কি দিয়ে রাখবেন? ট্রানজিশন দিয়ে রাখলে এটা টাইম নিয়ে হোভার হবে। ট্রানজিশন সাপোজ 1 দিলাম, 1 সেকেন্ড, একটু বেশি টাইম লাগতেছে, একটু কমায় দিই, 0.5 দিয়ে দেন, 0.5 সেকেন্ড। মাঝখানেরটাও সমস্যা। আচ্ছা ওইটার ক্ষেত্রে একটা এক্সট্রা লাইন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনার এরকম, কোথায় লিখছি? এখানে তাই না? এরকম লিখে লিখে নট কি, আচ্ছা নট, এটা করতে গেলে একটু বুঝতে সমস্যা হবে আপনাদের, এটা পরে করাবো। নট মানে হচ্ছে ওই জিনিসটা ছাড়া বাকিগুলো আর কি। তো ওইটা করতেছি না আপাতত, আমি এক্সট্রা একটা ক্লাস নিয়েছিলাম এখানে, লোগো নামে একটা ক্লাস নিয়েছিলাম। এখানে বলেন মেনু এরিয়া ইউএল। আচ্ছা এক্ষেত্রে লোগোটা তো ভিতরে, ভিতরেরটার বাইরেরটা তো কল করা যাচ্ছে না তাই না? কুই এটা তো ভিতরে আছে, একটা কাজ করেন তাহলে এটাকে বাইরে নিয়ে আসেন, আইএমজিটা না দিয়ে এলআইতে দেন, ঠিক আছে? তাইলে কল করতে পারবো আমরা। আর এখানে যে যে লোগো নিয়েছিলাম বলেন এলআই আইএমজি, মানে লোগোর ভিতরে যে আইএমজি থাকবে সেটা, বুঝতে পারছি? শুধু লোগো তার ইমেজ না, এখন শুধু লোগো হচ্ছে এলআই, তার ভিতরের ইমেজটাকে কল করছি। আচ্ছা তাহলে আমরা এখন লোগোটা কল করতেই পারি, লোগো এ, লোগোর ভিতরে যে লিঙ্ক আছে, আচ্ছা হোভারও দিতে হবে, হোভার, হোভার করলেও কি বর্ডার না, বর্ডার আসবে না। লোগো নামে যে এলআইটা আছে সেটা এতে যখন হোভার করব তারপরেও কি বর্ডার আসবে না, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আসবে। আচ্ছা এটার ক্ষেত্রে আসতেছে না কিন্তু, ও ছেড়ে দিলে আসে। আচ্ছা তাহলে নর্মাল অবস্থা দিয়ে রাখতে হবে, হোভার ছাড়াও কি বর্ডার না।
ক্লিয়ার তো? আচ্ছা, এটাও হোভার ইফেক্ট তৈরি করে। এই যে বিটিএন এ যখন হোভার করা হবে তখন এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে সাদা, ঠিক আছে? কালারটা হয়ে যাবে সাপোজ গ্রিন। এটা যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে ওইটা ক্লিয়ার তো? হোভার করলে ব্যাকগ্রাউন্ড সাদা, ওটা লেখাটা গ্রিন। আর এটাতে একটা ট্রানজিশন দিয়ে রাখেন যাতে স্লোলি আসে, 0.4 সেকেন্ড দিয়ে রাখেন। বুঝতে পারছি? হোভার ইফেক্ট মাস্ট দিতেই হবে, যেটাতে ক্লিক করা যাবে হোভার ইফেক্ট অবশ্যই দিবেন, মনে থাকবে? আচ্ছা, এবার এই যে দেখেন তিনটা, এগুলো তো হোভার ইফেক্ট দেওয়া উচিত, এটা এমনি হয়ে গেছে যে দেখেন। আচ্ছা, এটাতে একটা প্রবলেম আছে। প্রবলেম কি? সাদার সাথে সাদা মিশে যাচ্ছে, সমস্যা। সেক্ষেত্রে আমরা হোভার করলে চারপাশে একটা সবুজ বর্ডার চলে আসবে, এটা করে রাখি। বুঝতে পারছি? রাইট। আচ্ছা, তো সেক্ষেত্রে বিটিএনেও বর্ডার দিতে হবে। বর্ডার কারণ কি, তখন আবার নড়াচড়া করবে, এক্সট্রা বর্ডার অ্যাড হলে ওভারে। ট্রান্সপারেন্ট করে রাখেন। আর হোভারে বর্ডার 1 পিক্সেল সলিড, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা। এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে বোঝা যাবে। ঠিক আছে? সুন্দর লাগতেছে এবার? ওকে, এবার লেখাগুলোকে ঠিক করতে হবে। এটাকে হোভার করে ফেলি, সোশ্যাল মিডিয়া আইকনগুলো। হোভার ইফেক্ট মাস্ট লাগবেই সব সময়। হোভার ইফেক্ট কিভাবে ইউজ করলে সুন্দর লাগবে, এগুলো কোত্থেকে আইডিয়া নেবেন? থিম ফরেস্টের যেসব টেমপ্লেট আছে ওগুলো থেকে, যে কোন হোভারটা ইউজ করলে দেখতে সুন্দর লাগে। HTML এ যত টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো একটা একটা করে দেখবেন কি কি হোভার ইফেক্ট ইউজ করছে। ডেইলি প্রচুর পরিমাণে থিম অ্যাড হয় এখানে, ডেইলি প্রচুর। প্রত্যেক দিন মিনিমাম 10টা হলেও থিম দেখবেন, চোখ বুলাবেন কোথায় কি ইউজ করছে। দেখলেও অনেক সময় ক্রিয়েটিভিটি বাড়ে, করা লাগে না। আচ্ছা, তো এখন আমরা এগুলোকে ঠিক করার জন্য প্রথমত দেখবো হচ্ছে এটা ফন্ট সাইজ কত। আন্দাজ করে ইউজ করা উচিত, কারণ এখান থেকে রাইট জিনিসটা আসে না। এটা কোন ট্যাগের মধ্যে লিখছি আমি? ওটা লিখছি H3 এর মতো, H3। H3 কালার গ্রিন। তারপর ফন্ট ফ্যামিলি কি দিব? বোল্ড, একটু দেখা দরকার। শিওর, এটা দেখি। হ্যাঁ, বোল্ড। আমি ভুলে সেভ করে ফেলছি ফাইলটা। আচ্ছা, প্রথম রাউন্ডেড বোল্ডটা নিয়ে আসেন তাহলে উপর থেকে। সামথিং, আচ্ছা নামটা পাল্টানো দরকার মনে হয়। প্রথম রাউন্ডেড বোল্ড নাম দেন। আর যেসব জায়গায় সামথিং ইউজ করা হয়েছে, না কোথাও সামথিং ইউজ করা হয়নি এখন পর্যন্ত, তাহলে এটা এটা দিয়ে দেন, দেখেন চেঞ্জ হয় কিনা। হুম হুম, বুঝলাম না। ফন্ট অসাম কোথেকে আসছে এখানে? না না, ওনাকে জিজ্ঞেস করতেছে। ফন্টস ফোল্ডার, হ্যাঁ ফোল্ডারে কি সমস্যা? কেন, সামথিং তো আমি সামথিংই রাখছি, যে নামটা খালি চেঞ্জ করছি।
আচ্ছা এখানে অতিরিক্ত বোল্ড হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? তাহলে আর কি, তাহলে বুক ইউজ করেন। এবার মনে হচ্ছে ঠিক আছে, একটু বড় করে দেন। ফন্ট সাইজ 20 পিক্সেল। একটু কমাইতে হবে, 16। আপার কেস সবগুলা? ও আচ্ছা সরি, এই জন্যই অন্যরকম লাগতেছিল। আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এবার নামছে নিচে। আচ্ছা আচ্ছা এরকমই থাক, সমস্যা। আমরা একটা কাজ করতে পারি, এরপরে একটা বিআর ইউজ করতে পারি। অ্যাড করতেছি, সমস্যা নেই, নিচে নামাই আগে। এবার দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে কোনো দূরত্ব আছে? আমি তো আগে দেখেছিলাম লেটারের মাঝখানে দূরত্বটা কিভাবে তৈরি করতে হয়, বাট লাইনের মাঝখানে দূরত্বটা কিভাবে অ্যাড করতে হয়? লাইন হাইট, রাইট। আচ্ছা লাইন হাইট অ্যাড করো। লাইন হাইট সাপোজ 1.3 em, মানে কি 1.3 গুণ। 1.3 em অলওয়েজ স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? 1.3 বা 1.4 যে কোনো একটা ইউজ করুন। বেশি হলে 1.4, কম হলে 1.3, তাহলে একটু গ্যাপ হয়। লাইন হাইটটা কেন ইউজ করতে হয়? লাইন হাইটটা মূলত ইউজ করতে হয় সাপোজ আমার প্রথম আলোতে চাই। ধরে নেন আপনি একটা নিউজ পেপারের সাইট পড়তেছেন, কিংবা কোনো একটা নিউজ পেপার কিনছেন আপনি, সংবাদপত্র কিনে যখন আপনি ছোট ছোট লেখাগুলো পড়তে যান, দেখবেন একটা লাইন পড়ে ভুলে আরেকটা লাইনে চলে যায়, পরের লাইনটা না যায় কি তৃতীয় লাইনে চলে যায় ভুলে, চোখটা কি তৃতীয় লাইনে চলে গিয়ে আমরা একটু কনফিউজড হয়ে যাই। হ্যাঁ এটা মানে ফার্স্টে লেখা হচ্ছে খালেদা জিয়া তৃতীয় লাইনে মৃত্যুবরণ করেছেন, মাঝখানে লেখা আছে যে মনে করেন খালেদা জিয়া একটা হাসপাতালে গেছে, ওইখানে একজন লোক মৃত্যুবরণ করেছেন, তো মাঝখানেরটা না পড়ে কি ভুল বুঝে ফেলি, এই সমস্যাটা হয়। কিন্তু প্রথম আলোর এইগুলো দেখেন মাঝখানে অনেক গ্যাপ, যার কারণে কি একটা লাইন পড়ে তৃতীয় লাইনে যাওয়ার কোনো চান্স নাই। এর জন্যই লাইন হাইট অ্যাড করতে হয়, একটা লাইন থেকে আরেকটা লাইনে যেহেতু দূরত্বটা তৈরি হয়। এটা ভালো, এটা করলে দেখতে সুন্দর লাগে, হিজিবিজি লাগে না। বুঝতে পারছি? ওকে আচ্ছা এটা বোধহয় ঠিক আছে মোটামুটি। লেখার আমার মাঝখানে স্পেস আছে, আচ্ছা স্পেসিং করি তাহলে। লেটার স্পেসিং 1 পিক্সেল দেন, ঠিক আছে এবার? আচ্ছা এখন যে কাজটা করবেন, যেগুলো খোলামেলা ট্যাগ আর কি, যেমন H3 H1P, এগুলো কখনোই কোনো সেকশনের মধ্যে রাখবেন না, এগুলো অলওয়েজ টাইপোগ্রাফির মধ্যে রাখবেন। কিসের মধ্যে? টাইপোগ্রাফির মধ্যে রাখবেন। এগুলোই হচ্ছে টাইপোগ্রাফি, যে কোন ট্যাগে কালার কি হবে, ফন্ট ফ্যামিলি কি হবে, কোনটা কি হবে। বুঝতে পারছি তো? আবার আমরা কিছু H1 H2 ইউজ করছিলাম মনে হয়, এই যে H2, এটাতে হেডার এরিয়া লেখার দরকার নেই, এটা তো হেডার এরিয়া লেখার দরকার নেই। H2 আর H5 লিখে এগুলোকে কই নিয়ে যাব? এগুলো ডাইরেক্ট টাইপোগ্রাফির ভিতরে নিয়ে যাব, ঠিক আছে তো? কন্টেইনার, এটাকে টাইপোগ্রাফিতে রাখার কোনো মানে হয় না, কারণ এটা টাইপোগ্রাফি না। এটাকে প্রথম যে সেকশনে ইউজ করছিলেন ওটাতে নিয়ে যান। টাইপোগ্রাফি বলতে বুঝে শুধুমাত্র স্পেসিফিক কিছু ট্যাগের মধ্যে যদি আমরা কাজ করি, সিঙ্গেল ট্যাগের মধ্যে, যেমন বডি পি H1 H2 H3, সিঙ্গেল ট্যাগের মধ্যে আমরা যে কাজগুলো করব এগুলো কি টাইপোগ্রাফি। আচ্ছা কিছু বাকি আছে, এটা বাকি আছে। এটা কোন ট্যাগের মধ্যে হবে? পি এর মধ্যে। তো আমরা নরমালি টাইপোগ্রাফির মধ্যেই লিখি পি ট্যাগে কি হবে, পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে কালার কি হবে? এটা কিন্তু বুক, কালার কি এটা, কোথায় ক্লিক করছি? এখানে, তো কালার দিয়ে দেন এটা, সরি। তারপর লেটার স্পেসিং দেন, একটু লেটার স্পেসিং 1 পিক্সেল দেন।
আছে। এরপরে লাইন হাইট 1.3 ইএমই দিয়ে দেন সব জায়গায়। না, 1.3 ইএমই আছে, তাহলে একটু বাড়ায় দেন, 2 ইএম করে দেন, 2 গুণ। ঠিক আছে। বাটন কিন্তু হয়ে গেছে, নেমে গেছে। ও আচ্ছা, ভালো কথা। এটার উপরে কিন্তু অনেকখানি গ্যাপ হবে, তাই না? এটার উপরে অনেকখানি গ্যাপ। কোনটা? না, ওটা বোল্ড পরে করতেছে, আগে তো মানে দেখতে সেম করতে হবে। আচ্ছা, আমাদের হাইটটা কম হয়ে গেছে। হাইট কত দিয়েছিলাম? 260। হাইটটা 400 করেন, করে ইমেজটাকে উপর থেকে একটু নামান। মার্জিন টপ 100 পিক্সেল করেন। নামছে? ও, বেশি নেমে ফেলছে। তো এই লেখার একটু উপরে থাকবে। ঠিক আছে, এবার 50 করে দেন। আর এখানে আমি 260 করছিলাম না, 310 করেন। মানে আমি 50 উপর থেকে বাড়াইছি, সো কত বাড়াবো? 50 বাড়ান। এখানে 260 এর সাথে 50 অ্যাড করলে 310 হয়। দেখেন তো এবার ঠিক আছে কিনা। আর একটু বাড়ান, 330 করেন। না, ঠিক আছে, 310ই ভালো। ওকে, বোধহয় আর একটু উপর উঠবে, কারণ এটা কিন্তু মনে হচ্ছে যে কেটে গেছে ইমেজটা। 300ই করেন। ঠিক আছে, কিন্তু এখানে তাহলে বেশি প্যাডিং হয়ে যায়। কি করব? প্যাডিংটা কমায় দেবো, কিন্তু আবার এটা সমান হয় না। আচ্ছা, সব দিক দিয়ে একটু ঝামেলা পাচ্ছে। তো এগুলার ফন্ট সাইজ কমায় দিলে কি এটা অটোমেটিক উপরে উঠে যাবে। আর এটারও ফন্ট সাইজটা একটু ছোট হবে এটা চাইতে। এটা ছোট, এটা বড় হয়ে গেছে। ওটা কত? H3। ফন্ট সাইজটা 14 করে দেন। H5-এও তো 14 করছিলাম। এই যে এটা, ওটা কমায় দেন, ওটা 12 বা 13 করে দেন। এবার এটা আর এটা সমান লাগতেছে। এবার এই লেখাগুলোকে ছোট করেন, পি। ফন্ট সাইজ, হ্যাঁ, ফন্ট সাইজটা আগে লিখতে হয়। ফন্ট সাইজ কত? 10 পিক্সেল। আচ্ছা, এটা দেখে নেই কত। 6। আচ্ছা, 10 করি। কমছে? ঠিক আছে। এবার এবার মনে হচ্ছে ঠিক আছে। ওখানে কিন্তু আরো ছোট আছে, আর কালারটা চেঞ্জ আছে। কালারটা আর একটু হালকা করে দেই। আচ্ছা, একবার দেখি তো কালারটা কি। কালার তো এটাই দেখাচ্ছে। নর্মালি আমরা যখন ক্লিক করতেছি কালার একটা থাকতেছে, বাট যখনই আমি ওকে দিচ্ছি কালার চেঞ্জ। আচ্ছা, তাহলে কালার জিলা দিয়ে করি। আমার যাবে? মনে তো হয় না। না, বেশি গাঢ় হয়ে গেছে। এটা নেই। এবার নেই। না, ঠিকই আছে।
এবার দেখি কি অবস্থা। হ্যাঁ, একটু গাঢ় হয়েছে আর কি। ওকে, ওকে, এবার সব ঠিক আছে। শুধুমাত্র নিচে একটু গ্যাপ করতে হবে, যাতে কি একটু গ্যাপ থাকে এখানে। তো গ্যাপটা করবেন কিভাবে আগে চিন্তা করবেন, খালি হুট করে গ্যাপ করে ফেলবেন না। এখানে দেখেন যে পিটা আছে, এই পি এর নিচেই তো মার্জিন হবে নাকি? আচ্ছা, তো এখানে সিএসএস এর মধ্যে লিখেন টেক্সট এরিয়ার ভিতরে যে পি আছে সেটার নিচে একটা মার্জিন হবে, মার্জিন 30 পিক্সেল করে দেন। যদি বিটিএন এর উপরে মার্জিন দিয়ে দেন তাহলে তো সবগুলো বিটিএন এর উপরে মার্জিন হয়ে যাবে। এবার ঠিক আছে? ওকে, মোটামুটি চলে। আর প্যাডিংটা মনে হয় একটু কমানো দরকার। 30 করে এরকমই থাকুক আপাতত। এখন পরের সেকশনে চলে যাই। পরের সেকশনটা সেম সিস্টেম, সিস্টেম একই, শুধুমাত্র উইথটা বেশি হবে। একটু খেয়াল করেন, এখানের মধ্যে আপনার হাফ হাফ না মানে নিলেও হয়েছে, কিন্তু এখানে এটা অনেক বামে, এটা অনেক ডানে, মাঝখানে অনেকখানি খালি, তাই তো? তো এক্ষেত্রে কল 1/2 নেওয়া দরকার নেই। এক্ষেত্রে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস নিতে হবে আমাদেরকে। সেম ভাবে ফার্স্টে একটা কন্টেনার নেন। আপনি অনেকভাবেই করতে পারবেন। আপনি সবসময় চিন্তা করবেন যে এটা কেটে দিলেও যাতে কাজ করে। যেমন আমরা কন্টেইনার না করে প্রত্যেকটা সেকশনের ভিতরে প্যাডিং দিতে পারতাম না দুই পাশে, তাহলেই তো একটু কমে যেত। বাট প্রত্যেকটাতেই দিতে হবে। তাহলে কন্টেইনার নামে একটা ক্লাস নিয়ে নেওয়াতে বারবার দিতে হচ্ছে না। আচ্ছা, দুইটা ক্লাস নেন, একটার নাম নেন হচ্ছে মোবাইল, মোবাইল এরিয়া। আর একটার নাম নিতে পারেন আপনি ডিজাইন টেক্সট। ডিজাইন টেক্সট নামে একটা ক্লাস নিতে পারেন, ডিজাইন টেক্সট। ওকে, মোবাইল এরিয়ার ভিতরে শুধু একটা মোবাইল হবে, ইমেজেস স্ল্যাশ মোবাইল ডট পিএনজি, পিএনজি। ওকে, ডিজাইনের ভিতরে ফার্স্ট একটা H3, তার ভিতরে কি লেখা? ডিজাইন লেখা। তারপর কি আছে? পি। পি এর ভিতরে কি লেখা থাকবে? এখানে যা লেখা এখানেও তাই লেখা। ও, মাঝখানে একটা বোল্ড ছিল, এখানে স্পেসিফিক একটা লেখা এনিম অ্যাড মিনিম। এনিম এটাকে স্ট্রং ট্যাগের মধ্যে রাখেন। আমরা এখানে কেন ট্যাগ ইউজ করতেছি? আমরা তো সিএসএস দিয়ে করতে পারতাম, কিন্তু সিএসএস দিয়ে স্পেসিফিক এই তিনটা ওয়ার্ড চুজ করা যাবে না। যাবে না? তো সেক্ষেত্রে কি করব? ট্যাগ দিয়ে নেব। বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ একই, আমরা যে কোনো একটা ইউজ করব। আচ্ছা, দিলাম। তারপরে এবার রিলোড দেন একটা। কই, নিচে চলে আসছে। স্ট্রং ট্যাগ দেওয়ার পরও কাজ করছে? তাহলে একটা কাজ করেন, এখানে আলাদা করে স্ট্রং ট্যাগের জন্য একটা ফন্ট ওয়েট দেন। ফন্ট ওয়েট বোল্ড আসছে? আমার কাছে মনে হচ্ছে আমি স্ট্রং ট্যাগ ইউজ না করে অন্য কিছু ইউজ করছি। স্ট্রং না, তারপরও তো সেম অবস্থা। আচ্ছা, বলে দেন পি এর ভিতর যদি স্ট্রং থাকে কি? যদি পি এর ভিতর স্ট্রং থাকে, কারণ এখানে 10 পিক্সেল দিছি তো, স্ট্রং এরও পিক্সেল 10 হয়ে গেছে। রিলোড দেন। না, কাজ করে না একদমই। তাহলে সমস্যা কোথায়? বি দিয়ে দেখেন তো কি হয়। কাজ করছে?
কিছু আছে? নাই? আচ্ছা, আমরা যদি পি এর মধ্যে এরকম করি, ফন্ট ওয়েট বোল্ড, তাহলে কাজ করে কিনা দেখা দরকার। কাজ করে? করছে? তাই? হ্যাঁ, কাজ করছে। কালার চেঞ্জ হয়, একটু বড় হয়েছিল। আচ্ছা, তাহলে আর কি, তাহলে ওই যে বিট একটা আছে এটার কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিই। কিছুই তো হয় না দেখি। বিটেক আরেকবার স্ট্রং করি। ও আচ্ছা, সরি, খেয়ালই করি নাই। এই যে স্ট্রং, এখানেও স্ট্রং দিয়ে দেন। দু জায়গায় তো স্ট্রং আছে, এখানে বি দিয়ে করছে। ওকে, স্ট্রং দেন। এবার ঠিক আছে। অনেকক্ষণ টাইম নষ্ট করলাম আবার। এবার এগুলা পাশাপাশি নিয়ে আসি। এগুলার ব্যাকগ্রাউন্ডে কিছু আছে? ব্যাকগ্রাউন্ডে আছে কিছু? না, ব্যাকগ্রাউন্ডটা সাদা। ও, আমি বলছিলাম ফার্স্টে ইমেজ দিয়ে দেখাবো, এরপরে দেখাবো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে। ইমেজ দিয়ে তো দেখাইলাম, এবার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কিভাবে করতে হয় ওটা আরো ইজি, আর ওটা স্ট্যান্ডার্ড। নর্মাল ইমেজ দিয়ে করার চাইতে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করাই ভালো। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আমাদের ইমেজ এরিয়া ইউজ করারই দরকার পড়বে না। কি? ইমেজ এরিয়াই ইউজ করার দরকার পড়বে না। আমরা টোটাল এরিয়াটার নাম কি দিছি? গেটিং স্টার্টেড এরিয়ার ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন এটা। আচ্ছা, আগে দেখি যে কিরকম শো করতেছে। এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো লিখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজেস স্ল্যাশ হ্যান্ড ডট, রিপিট হবে? নো রিপিট। আর লিখবেন কভার, যাতে হাইটটা কভার না হয়, শুধু উইথটা। ইমেজটা বাদ, ও সরি, ইমেজটা বাদ দিলে আবার এটা সমস্যা হবে। সেক্ষেত্রে শুধু ব্যাকগ্রাউন্ড লিখেন। কালারটা প্রথমে দেন, এরপরে এগুলো দেন। মানে মেন কথা, এগুলো স্পেস দিয়ে এগুলো ইউজ করার জন্য ইমেজটা লিখলে কাজ করবে না এখানে। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার একটাও দেওয়ার দরকার নেই, দুটো একসাথেই লিখবেন শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে। মনে থাকবে? রিলোড দেন। এবার দেখেন কই পাইছে? পায় নাই। কেন পায় নাই? কিছু একটা সমস্যা আছে। ইউআরএল নো রিপিট কভার, আচ্ছা কভারটা একটু বাদ দেব। হ্যাঁ, পাইছে। তো ব্যাকগ্রাউন্ড সাইজ দেন কভার আলাদা করে। পাইছে? পুরোটা মিলে পাইছে? কভার দেওয়ার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড সাইজ দেন 50%। কত? 50%। এটা হচ্ছে উইথ। আর হাইট কত দিব? অটো 50% অনুযায়ী হাইট যতটুকু হয়। এবার ব্যাকগ্রাউন্ড পজিশন লেখেন। ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট, ডান দিকে। কোন দিকে যাবে? ডান দিকে। রিলোড দেন একটা, যে ডান দিকে। এখন এটা উপর থেকে শুরু হয়েছে, কোত্থেকে? উপর থেকে। এটা কাজ করেন বটম রাইট লেখেন, বটম রাইট।
ডান দিকের নিচে কাজ করছে, উপরে যাওয়ার কথা না। ওকে, বুঝতে পারছি। এখানে 50% ইউজ করেন। রাইট। আচ্ছা, কনফ্লিক্ট করতেছে। রাইট, এখানে একটা সমস্যাটা হচ্ছে কি, নিচে থেকে আর কি উপরে উঠতেছে, কিন্তু উপর থেকে নিচে নামতেছে না, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, এখানে আমার আমার কাছে যেটা মনে হচ্ছে মেইন সমস্যা হচ্ছে আমরা একটা ম্যাক্স হাইট দিয়ে রাখছি, আমরা ম্যাক্স হাইটটা বাদ দিয়ে দিই। এটার কারণে নিচে নামতে পারতেছে না। ম্যাক্স হাইট তো বাদ দিলাম। ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখতে হবে তাহলে। এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে থাক। এবার এটাকে দেন ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট। হেড টপ, ও আচ্ছা, রাইট বটম না, রাইট টপ দিতে হবে। উপর থেকে নামবে, উপর থেকে। আচ্ছা, এরপর ব্যাকগ্রাউন্ড সাইজ দেন কত? 50%। অটো, অটো। এবার ঠিক আছে, দেখেন তো। সাইজ নিয়ে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ডান দিক থেকে একটু চাপাইতে হবে, কারণ এটা কন্টেইনারের মধ্যে এখন আর পাচ্ছে না। পাচ্ছে? এখন আর কন্টেইনারের মধ্যে পাচ্ছে না। তাহলে আর কি, মানে আগে আমি খেয়াল করি নাই যে এটা ডান দিকে একটু স্পেস আছে। স্পেসিংটা কিসের? কন্টেইনারের স্পেসিং। তাহলে আর কি, তাহলে ডিসিশন চেঞ্জ করতে হবে। আমরা পুরো এরিয়ার মধ্যে রেখে লাভ নাই এখন আর। পুরো এরিয়ার মধ্যে রাখলে ডান দিকেই যাবে। সরি, আসলে কনফিউজ করার জন্য আমি খেয়াল করি না ওই ডান পাশের স্পেসিংটা। এটা দিতে হবে হচ্ছে আপনার এইখানে টেক্সট এরিয়াতে। এটাতে আর আপনার কল 1/2 ইউজ করার দরকার নেই। এটা পুরোটুকুই পাক, সমস্যা নেই। পাইছে পুরোটা? ব্যাকগ্রাউন্ডও মনে বাদ দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা রাখেন গ্রে। এই তো। এবার ইমেজটা সেট করি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল ইমেজেস hand.png। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড রিপিট করেন। রিপিট, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড সাইজ 50% অটো। ব্যাকগ্রাউন্ড পজিশন টপ রাইট। এবারও তো ডান দিকে চলে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে তো আগেরটাই মনে হয় ঠিক ছিল, বা আগেরটা করলেও হইতো। আচ্ছা, আমি আসলে ওই মানে প্যাচে ফেসে সব কিছু। আপনারা বলবেন না আমি এখানে লিখতেছি, আমি তো খেয়াল করি নাই। এটা লিখবো কোথায়? টেক্সট এরিয়াতে। এবার কোথায়? টেক্সট এরিয়ার ভিতরে ঢুকে গেছে। এটা অর্ধেক কেন? কারণ আমি এখানে 1/2 দিচ্ছি, যে কল 1/2। এবার ঠিক আছে। ওকে,
এবার লেখাগুলোতে সেপারেট করতে হবে। লেখাগুলোকে সেপারেট করার জন্য এটাকে আপনি সাপোজ স্টার্ট টেক্সট এই নামে আরেকটা ক্লাসের মধ্যে রাখেন, ওইটাকে যদি শর্ট করেন তাহলে আবার ইমেজটা শর্ট হয়ে যাবে। মানে কি করলাম, টেক্সট এরিয়াটাকে ফুল স্ক্রিনই রাখছি, শুধুমাত্র কি ভিতরের লেখাটাকে আমি 50% করবো, বলে কি ইমেজটা সেপারেট হয়ে যাবে। স্টার্ট টেক্সট গেটিং স্টার্টেড এর মধ্যে ডট স্টার্ট টেক্সট, উইথ কত করব 50%। ঠিক আছে, দেখেন তো মোবাইলটাকে উপর থেকে একটু নামাইতে হবে। এটা রাখা দরকার আছে এখন, ইমেজটা দরকার নেই, ইমেজ ইউজই করি নাই। আচ্ছা, তাহলে ইমেজটাকে কিভাবে নামাবেন? টপ রাইট ইউজ করছি তো, এবার 10 পিক্সেল দেন, দেখেন একটু এদিক সেদিক হয় কিনা। কি ডান দিক থেকে কি হচ্ছে, এরপর 20 পিক্সেল দেন, দেখেন কোত্থেকে নামে, এদিকে চলে গেছে, খুব ভালো। উপর থেকে নামানোর উপায়, এই টোটাল যে সেকশনটা, এই সেকশনটাকে উপর থেকে মার্জিন দিতে হবে। কি দিতে হবে? মার্জিন। আমরা কি দিছি? আমরা প্যাডিং দিছি। মার্জিন দিয়ে দেখেন তো ওটা সরে কিনা, মার্জিন 10 পিক্সেল সরে। আমরা ভুলে কি দিছিলাম? প্যাডিং। তো প্যাডিং কত দিছি? 30 পিক্সেল 0। এটাকে প্যাডিং করে দেন, সরি মার্জিন করে দেন। এবার নামছে দেখেন তো, হাতটা শুধুমাত্র উপরে মার্জিন দিতে হবে, নিচেও যদি মার্জিন দেই তাহলে কিন্তু এটা কেটে যাবে। আচ্ছা, তাহলে আর কি, তাহলে প্যাডিং যা আছে ওইটাই রাখেন, শুধুমাত্র প্যাডিং নিচে পাবে। কোথায় পাবে? নিচে। আর মার্জিন পাবে উপরে। মার্জিন টপ 40 পিক্সেল করে। ঠিক আছে কিনা দেখেন। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন, মানে আমরা ইমেজ দিয়ে করলেও হবে, আবার কি এইভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করলেও করা যাবে। এবার আর কোনো ম্যাক্স উইথ নাই, আমি যত কন্টেন্ট বাড়াবো এটা তত নিচে নামবে। দেখেন আমি যদি কন্টেন্ট বাড়াই, এই যে কন্টেন্ট বাড়ায় দিলাম, বুঝতে পারছি, তত কি নিচে নামবে। ক্লিয়ার? আমরা যদি ম্যাক্স উইথ ইউজ করি তখন যতই কন্টেন্ট বাড়াবো কন্টেন্ট কিন্তু আর দেখা যাবে না, কন্টেন্ট কি হবে ভিতরের দিকে চলে যাবে। তো তার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে কন্টেন্ট যতই বাড়াবো ততই বাড়বে, টেনশনে কিছু নাই। নিচেটাও সেম ভাবে করবো। এখন তো এগুলোকে পাশাপাশি আনতে হবে আগে। আমি একটু টাইম নিয়ে করতেছি, কারণ হচ্ছে আপনাদের মাথা ঢুকতে টাইম লাগবে। মোবাইল এরিয়া, উপরে যে এরিয়াটা করলাম ভুলে যান, যদি প্যাচ লাগে ভুলে যান। এখন আবার সেম জিনিসটাই করবো, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। ডিজাইন এরিয়া, কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে? নাই। কি আছে? শুধু দুটো এরিয়া আছে, একটা মোবাইল এরিয়া, একটা ডিজাইন টেক্সট। মোবাইল এরিয়া কি করবো, এটাতে উইথ দিব একটা। একটু খেয়াল করেন, এখানে মাঝখানে অনেকখানি খালি, আমাদের খালিটা তৈরি করতে হবে। তাহলে উইথ দেন এখানে 30%। 30%। মার্জিন রাইট করেন 20%, সরি 20, কত 20%। তাহলে অনেকখানি খালি হয়ে যাবে। আচ্ছা, এটা বোধ হয় মাঝখান থেকে শুরু হয়নি, একটু দূর থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে 40% করেন, সরি নিচেরটাকে, এটাকে 40% করেন। আর মার্জিন রাইট কত? 20। তাহলে বাকি থাকে কত? 40।
নিচের এরিয়াটার নাম কি? ডিজাইন টেক্সট। ওইটাকে উইথ 40% করেন। এবার এখানেও ফ্লোট লেফট করেন, ওভারফ্লো হিডেন করেন। আর নিচেরটাকে কি শুধু ওভারফ্লো হিডেন, এটা কিন্তু ফ্লোট করে লাভ নাই। আসছে পাশাপাশি। এটা তো আমরা ইমেজ দিয়ে করছি তাই না? এখন আমরা ম্যাক্স হাইট দিয়ে দিলেই ওটা কেটে যাবে। এবার আমরা এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করব, এটা কেটে দেন। সেক্ষেত্রে কিভাবে? এটা 40%ই থাকে, এটা কেটে দিব। এটাকে আমরা ফ্লোট রাইট করব যাতে ডান দিকে চলে যায়। কি হয়ে যায়? ফ্লোট রাইট করব। করে এবার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, হ্যাঁ ডিজাইন একটু পরে চেঞ্জ করতেছি। আমি প্রথমে এটাতে করব, করে তারপর ওটাকে আরেকটু সুন্দর করার জন্য, আরেকটু অ্যাকুরেট করার জন্য আরও কিছু ক্লাস অ্যাড করব। আপাতত একটা দিয়েই করি। আচ্ছা, ইমেজের নামটা কি? মোবাইল ডট পিএনজি। মোবাইল ডট পিএনজি। এরপর ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। রিপিট হয় নাই, বাম দিকে নিয়ে যাওয়া দরকার না জিনিসটাকে। যদি আপনি এখন বলেন ব্যাকগ্রাউন্ড পজিশন লেফট, দেখেন বামে যায় কিনা। যাবে অ্যাজ ইউজুয়াল। এটা মতো কি করতে হবে? এটাতে 40% বাদ দিয়ে কি করতে হবে? 100%ই রাখতে হবে, মানে না দিলেও চলে, এই তো। আচ্ছা না, এটা 40%ই থাক, কিন্তু নামটা চেঞ্জ করে দিই। ডিজাইন নামে একটা ক্লাস নেই। ডিজাইন, এটা এরকমই থাক, কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডটা কোথায় ইউজ করব? ডিজাইনে। আর এটা এটার মতোই থাকবে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে আসেন ডিজাইনের মধ্যে। বুঝতে পারছি তো? এটা 40% হয়ে ডান দিকেই থাক, পুরো এরিয়াটার নাম হচ্ছে ডিজাইন। সেটাতে আমি এটা দিয়ে দেবো। রিলোড দেন একটা, দেখেন বামে গেছে কিনা। গেছে, কারণ ওভারফ্লো হিডেন করা নাই। কি করা নাই? ওভারফ্লো হিডেন করা নাই এখানে না, ডিজাইন এরিয়াতে। ফ্লোট করলে কি হয় আমরা একটু আগে দেখছি, ব্যাকগ্রাউন্ডটা চলে যায়। কই? এই যে, আচ্ছা দেখি তো কই গেছে। স্প্লিট এলিমেন্ট, ডিজাইন। ও, ওভারফ্লো হিডেন না করলে কি চলে যাবে? কি করতে হবে তাহলে? ওভারফ্লো হিডেন করতে হবে। কোনটাতে? যেটাতে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। ওভারফ্লো। আচ্ছা এখন কথা হইতেছে, এই যে ওভারফ্লো হিডেন করলাম, এই ইমেজটা আর ইমেজটা সমান, অনেক ছোট। তো সেই ক্ষেত্রে আমি সাইজটা কমায় দিই। ব্যাকগ্রাউন্ড সাইজ, ওভারফ্লোটা উপরে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড সাইজ কত? সাপোজ 60%। কমছে? বাড়ছে? কি করব? 30% করে। এবার মোটামুটি ঠিক আছে। এবার কি বলবো? ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন টপ লেফট। ঠিক আছে। আমাদের এই যে এরিয়াটা, এই এরিয়াটাই ছোট, যার কারণে মোবাইলটাও ছোট আসছে। তো এই এরিয়ার উপরে অনেকখানি গ্যাপ দিতে হবে, নিচে কিছুই দিতে হবে না। কি করতে হবে? জাস্ট উপরে গ্যাপ দিতে হবে। তো মার্জিন ক্রিয়েট করেন, ডিজাইন এরিয়ার উপরে মার্জিন দেন। মার্জিন টপ 60 পিক্সেল করেন। ও এখানে লার্ন মোড ছিল। আচ্ছা আমি বাটন দিই নাই, বাটন দিতে হবে একটা।
ডট btn হ্যাশ কি লিখতে হবে এখানে লার্ন মোর রিলোড দেন একটা একটু নামছে আচ্ছা তারপর কি এরকম কিছু একটা আছে এটা দিয়ে কি করে আসলে আমাদের আগে জানতে হবে ডিজাইনের কোনটা দিয়ে কি হয় এখানে এগুলো হচ্ছে মেনু ক্লিক করলে আরেকটা পেজে চলে যাবে এগুলো কি কিগুলা সেকশন বিভিন্ন সেকশন আচ্ছা এখানে মূলত 5টা পেজ আছে পেজ না মানে 5টা স্লাইড আছে যখন আমরা ক্লিক করব ইমেজটা চেঞ্জ হয়ে আরেকটা ইমেজ আসবে আরেকটা লেখা আসবে আর কি এটা স্লাইডিং এর জন্য আমরা তো যে কোয়ারি বা জাভাস্ক্রিপ্ট পারি না এখনো যে স্লাইডিং করাবো তা আপাতত এটা ডিজাইন করে রাখি আচ্ছা নিচেরটা কিভাবে তৈরি করতে হবে দেখেন আচ্ছা নিচেরটার জন্য একটা ক্লাস নিব সাপোজ স্লাইড নামে একটা ক্লাস নেই আচ্ছা তার ভিতরে প্রথমে কি লেখা থাকবে 101/05 প্রথমে একটা পি নিয়ে সমস্যা হচ্ছে ওটা আস্তে আস্তে পারবে 01/05 তারপর কি আচ্ছা এরপরে একটা ডিভ নেন বা অ্যারো নামে একটা ডিভ নেন যত ডিভ নিবে তত সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন অ্যারো নামে ডিভ নিয়ে এখানে লেফট প্লাস রাইট দুইটা ক্লাস নেন ফন্টেশন দিয়ে করব আচ্ছা অ্যারোর ভিতরেই আপনি নেন এ হ্যাশ IFFA অ্যাঙ্গেল লেফট আর হচ্ছে আপনার অ্যাঙ্গেল রাইট এই তো কই এই যে ছোট্ট দেখা যাচ্ছে তাহলে এটাকে পিতে লেখার দরকার নেই এটা এমনি থাক ঠিক আছে এবার টোটাল জিনিসটার নাম কি স্লাইড আচ্ছা সরি স্লাইডের উপরে কোনো গ্যাপ আছে হ্যাঁ উপরে অনেক গ্যাপ নিচে অনেক গ্যাপ মার্জিন উপরে নিচে 50 পিক্সেল করেন ডানে বামে 0 করেন তাহলে তো গ্যাপ তৈরি হবে একটা বুঝছে গ্যাপ মোটামুটি ঠিক আছে আচ্ছা 105 এটা এরকমই থাকুক আমরা এটাকে স্টাইল করি অ্যারোর ভিতরে যে আইগুলো আছে এগুলার কালার কি হবে কালো নাকি হ্যাঁ কালো ফন্ট সাইজ 20 পিক্সেল করে দেন যাতে একটু বড় হয়ে যায় হয়েছে বড় দুইটারই ডান দিকে একটু মার্জিন করেন মার্জিন রাইট 20 পিক্সেল আচ্ছা বেশি হয়ে গেছে 10 পিক্সেল করেন এবার ঠিক আছে দেখেন তো হয়েছে কিনা ক্লিক করা যাচ্ছে এটা যদি শুধুমাত্র ফন্টেশন দিয়ে রাখতেন তাহলে হয়তো না লজিক্যাল না কারণ এটা রাখছে ক্লিক করার জন্য হয়তো কাজ করবে না এখন বাট পরবর্তীতে আমরা যখন যে করে নিয়ে কাজ করবো তখন এটাকে কাজ করে দিতে পারবো আচ্ছা এবার আমরা নিচের দিকে যাই এটা বানাইতে পারবো 3টা কলাম নিব প্রথম কলামে এটা দ্বিতীয় কলামে 2টা ইমেজ আর কি টোটাল এই 3টার উপরে কি এগুলার ভিতরে না কিন্তু এগুলার বাইরে আরেকটা ডিভ নিয়ে ওটার মধ্যে ডান দিকে একটা অ্যারো বানাবো এরকম করে নিচে এটাও করতে পারার কথা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব উপরে নিচে প্যাডিং দিব আর কি মাঝখানে এই জিনিসগুলো রাখবো এটা হচ্ছে একটা হেডিং নিচে কি দেখো টিক চিহ্ন এটা 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 করার ট্রাই করেন আজকে ডিসকাস করবেন কিভাবে করতে হয় যদি না পারেন আমি নেক্সট ক্লাসে দেখাবো না মানে পারলেও দেখাবো না পারলেও দেখাবো টেনশনের কিছু নাই আর এগুলো দেখেন সেম রকম বাটনের পাশে কি 2টা আইকন আলাদা তো বাকিটুকু করবেন আগামী 5 দিনের মধ্যে প্লাস রেসপন্সিভ করবেন আর এটা করা শেষ হলে আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাব
এটা এটা ইনপুট, এটা সাবমিট। একসাথেই করার ট্রাই করবেন বাসায় গিয়ে। আচ্ছা এটা দেখা দিচ্ছি আমি। ধরে নেন সাবস্ক্রাইব এরিয়া কন্টেইনার। আচ্ছা এর ভিতরে ফার্স্ট একটা ফর্ম নেবেন। ফর্মের ভিতরে কি ইনপুট, এরপর ইমেল, টেক্সট, ইমেল অ্যাড্রেস। আচ্ছা ইওর ইমেল নামে একটা প্লেস হোল্ডার থাকবে, তাই তো? প্লেস হোল্ডার ইওর ইমেল। ঠিক তারপরে বাটন হবে একটা, কি হবে? বাটনের টাইপ কি হবে? সাবমিট। বাটনের ভিতরে আই নেন, এফ নেন, এফ এফ এ টিক, টিক চিহ্ন, টিক চিহ্নর নাম কি? চেক। ওকে, দেখেন কেমন শো করতেছে, এরকম আসছে কিন্তু টিক চিহ্ন। আচ্ছা এখন সিএসএস এ যান। ওকে, তারপর সাবস্ক্রাইব এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড নেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল। লিভ নাকি এটা? তো ওকে, রিপিট হবে না, নো রিপিট। ঠিক আছে, এরপর 00 ইমেজেস স্ল্যাশ 00 করে এবার উইথটা দিয়ে দেন 100%, 100%। ঠিক আছে। আচ্ছা এরপর প্যাডিং দিতে হবে একটা, প্যাডিং উপরে নিচে 200 পিক্সেল করে দেন। আসছে ব্যাকগ্রাউন্ড, ইমেজ পায় নাই। আচ্ছা সরি, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। এবার পাইছে? এটাকে মাঝখানে আনতে হবে। তো যেটা করবেন সেটা হচ্ছে ফর্ম, যেটা থাকবে ফর্ম, এটা একটা উইথ নেন। সাপোজ উইথ নিলেন একটু মাপি, দুশো 40 নেন উইথ। যদি 320-এর কম হয় তাহলে পিক্সেল নেওয়া যাবে, সমস্যা নাই। 240 পিক্সেল। এবার মার্জিন 0 অটো করেন যাতে মাঝখানে চলে আসে। ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ মাঝখানে। এবার এটাকে স্টাইল করতে হবে প্রথমে, তারপর এটাকে সাবস্ক্রাইব ফর্ম, সাবস্ক্রাইব এরিয়া ফর্ম, তার ভিতরে ইনপুট, ইনপুটের ব্যাকগ্রাউন্ড কি? আচ্ছা ইনপুট টাইপ টেক্সট, টাইপ ও ইমেল। এটা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড কি দিব? হোয়াইট। প্যাডিং কি দিব? উপরে নিচে 10 পিক্সেল দেন, ডান 20 পিক্সেল দেন। লেখাগুলো তো বড় হতে হবে নাকি? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হয়েছে বড় হতে। আচ্ছা ফন্ট ওয়েটটা বোল্ড করে দেন। ওকে, এখন বর্ডার রেডিয়াস দিতে হবে, তার আগে বর্ডারটা বাদ দিতে হবে আমাদেরকে। বর্ডার না, বর্ডার রেডিয়াস শুধুমাত্র এই দুই পাশে কি হবে? বর্ডার রেডিয়াস হবে। তো বলেন 3 পিক্সেল 0 0 3 পিক্সেল। ডান দিকের দুই পাশে বর্ডার মানে রেডিয়াস হবে না। হয়েছে গোল? এবার এটা নিয়ে কাজ করেন সেম ভাবে, সেম জিনিসই লিখেন। ইনপুটের বদলে কি লিখবেন? বাটন টাইপ
সাবমিট। ব্যাকগ্রাউন্ড কি হবে? গ্রিন। কালার কি হবে? সাদা। প্যাডিং সেম হবে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আচ্ছা আপার কেস এটা তো দরকার নেই। ফন্ট ওয়েট এটাও দরকার নেই। বর্ডার না, বর্ডার কি নান বর্ডার, এটা সেটাই দেন। এবারে লোক দেন, দেখেন সমান হয়েছে কিনা, আমাদের দরকার সমান করা। কাজ করছে? করেনি তো। বাটন, বাটনই তো ইউজ করছিলাম মনে হয়। হুম হুম ঠিক আছে। এবার শুধুমাত্র 3 পিক্সেল লাস্টের বলেছে আমার, মাঝখানের দুইটা 3 পিক্সেল হবে। 3 পিক্সেল, 3 পিক্সেল 0। দ্বিতীয়টা আর তৃতীয়টা ঠিক আছে। এবার পাশাপাশি আনতে হবে তো। এবার যেটা করবেন, দুই জায়গাতে মার্জিন রাইট 0, মার্জিন লেফট 0 আসছে, পাশাপাশি আসে নাই। এখন একটু খেয়াল করে দেখেন, এটা কি নর্মালি কোনো মার্জিন না ডিফল্ট মার্জিন? ডিফল্ট। এই কারণে এই যে দ্বিতীয়টা দেখতে পাচ্ছি, এটাকে ইন্সপেক্ট করবেন, করার পরে যে মার্জিনটা দিছি না এটাতে, এটাকে মাইনাস করবেন। বুঝছে? মাইনাস করবেন, উপর থেকে একটু মার্জিন করেন, মার্জিন টপ। একসাথে নামতেছে? একসাথে নামুক, সমস্যা নেই। ও সরি, এটা দরকার ছিল না। সমান হয়েছে না, দেখেন সমান হয়েছে। আচ্ছা মার্জিন মাইনাস কত করছিলাম? এটা -3 পিক্সেল। পারবেন? এখানে কিছু লিখে এই যে সাবমিট। পারা যাবে? এভাবে পুরোটা শেষ করে রেসপন্সিভ করে আমাকে দেখেন।